55% কিভাবে কোটা হতে পারে? আপনি কোটার যদি ভাগটা দেখেন, কোটার যে ভাগটা আছে সেই ভাগের ক্ষেত্রে আপনার কি বলা আছে, 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% জেলা কোটা, 10% নারী কোটা, 5% হচ্ছে আদিবাসী কোটা, আর 1% হচ্ছে প্রতিবন্ধী কোটা। কি ব্যাপারটা কি? সুবর্ণা মোস্তফা কি অনগ্রসর নারী? উনি কেন সংরক্ষিত মহিলা আসনের কোটা নিয়ে সংসদে আলাপ করেন? আমাকে একটু বলতে পারেন? একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, তিনি মনে করেন ভিক্ষা করছেন, তার ছেলে পেলেরা খেতে পারছে না, তারা যদি এখন একটা চাকরি করতে চায় তাহলে আপনি তাকে কোটা দিবেন না কেন? এটা তো কোনো যুক্তি হতে পারে না। কিন্তু আপনাকে আগে পরিষ্কার করতে হবে আসলে কি আপনি তাকে ওই ওই কোটা দেন। কারণ আমি আবারও বলছি, এটা মেধাবী অমেধাবীর আন্দোলন না, এটা হচ্ছে চাকরি পাওয়ার আন্দোলন, সরকারি চাকরি পাওয়ার আন্দোলন। আমি আমার জায়গা থেকে একটা কথা বলি, যদিও এখানে এখন যখন আমি কথাটা বলছি তখন এমন মনে হতে পারে যে কোনো পক্ষ নিয়ে, কিন্তু আমি কোনো পক্ষ বিপক্ষের লোক না কখনোই। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, আমি সচেতন ভাবে বলছি, কোনো চাকরির পরীক্ষা মেধাবী অমেধাবী নির্ধারণ করতে পারে না। আমাকে মাফ করবেন, মেধা নির্ণয় আপনার চাকরির পরীক্ষা দিয়ে আহ, আপনি বিসিএস ক্যাডার হয়ে গেলে মেধাবী হবেন, আর বিসিএস সরকারি চাকরি করলেই আপনি মেধাবী হবেন, আর না করলে আপনি মেধাবী হবেন না। এত সরল সমীকরণে আমি যেতে আগ্রহী না, কারণ মেধাবী মেরিটোক্রেসি শব্দটার ভর খুব ভিন্ন। আপনার যিনি কখনো স্কুলে যান নাই, কখনো লেখাপড়া করেন নাই, তিনিও মেধাবী হতে পারেন। আপনার রবীন্দ্রনাথ হননি? নজরুল ইসলাম মেধাবী নন? হ্যাঁ, তারা কি মেধাবী নন? বা আপনি যদি আইনস্টাইনের জীবনী দেখেন, বা আপনার এডিসনের, নিউটন ফেল করেছেন স্কুলে, তাই বলে কি সে মেধাবী নন? কাজে কোনো মেধাবীকে আপনি যখন, এই যে আমরা যে এখন বলি যে আপনার বিসিএস ক্যাডার পরীক্ষা, এখানে মেধাবীদের মূল্যায়ন হচ্ছে না, অমেধাবীদের মূল্যায়ন হচ্ছে না, এই পুরো আলাপটা আমার কাছে ভীষণ রকমের মিসলিডিং বলে মনে হয়। আমি কখনোই মনে করি না কোনো ধরনের লিখিত পঠিত পরীক্ষা দ্বারা মেধা, মেধাবী এগুলোকে মূল্যায়ন করা যায়, এটা আমার সুস্পষ্ট অবস্থান। এক। দুই, কোটা আপনার প্রিভিলেজ, আন্ডার প্রিভিলেজ বলে একটা শব্দ আছে। আন্ডার প্রিভিলেজ যে জনগোষ্ঠী থাকে, সেই জনগোষ্ঠীর জন্য পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত অনুন্নত সকল দেশে মোটামুটি এটা স্টাবলিশ করা। আপনার পাশের দেশ হোক ইন্ডিয়া, আপনি আমেরিকার দিকে তাকান, আপনি অন্য জায়গায়, আমি নিউজিল্যান্ডে ছিলাম, সেখানে যে এথনিক গ্রুপ অফ পিপল ছিল, মাওরিদের জন্য আলাদা করে কোটা সিস্টেম ছিল। কোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে থাকে, কিন্তু একটা শব্দ ব্যবহার করেছি, প্রিভিলেজ, নন প্রিভিলেজ। আপনি যখন আন্ডার প্রিভিলেজ জনগোষ্ঠীকে আপনি কোটা দিতেন, এটাই একটা আধুনিক রাষ্ট্রে কাম্য। এখন এই আন্ডার প্রিভিলেজ জনগোষ্ঠীর মধ্যে মুক্তিযোদ্ধা পড়ে কিনা বিতর্ক হবে সেখানে, মেধাবী অমেধাবীর বিতর্ক হবে না। দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের অবদান আছে, এ বিষয়ে আপনি মানে কোনো সন্দেহ নাই, স্বাধীন বাংলাদেশ আপনি মুক্তিযোদ্ধা ছাড়া পেতেন না। কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে, আপনি স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সাথে পেতেন না, মুক্তিযোদ্ধা না হলে পেতেন না, এটা যেমন সত্য, আপনি তাদের জন্য ভাতা আছে, তাদের জন্য আপনি ওই 72 সালে যখনই ছিল তখনও কিন্তু এই যে সংবিধানের যে অনুচ্ছেদ, আরেকটা কথা বলে নি, বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ, আমি এটা পড়ছিলাম আজকে। তো এই যে বাংলাদেশের যে 1972 সালে যে সংবিধান হয়েছে, সেই সংবিধানের 19 ধারায় একটা কথা আছে, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা। 28 ধারায় আছে, অনুচ্ছেদে আছে বৈষম্যহীনতা। 29 অনুচ্ছেদে আছে সরকারি চাকরিতে সব নাগরিকের সুযোগের সমতা। এটা কিন্তু 72-এর সংবিধান নিয়ে আমি বলছি। কিন্তু 28 অনুচ্ছেদে একটা কথা ছিল, নারী ও শিশুদের ক্ষেত্রে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য, যে কথাটা আমি বললাম, আন্ডার প্রিভিলেজ জনগোষ্ঠীর জন্য আপনার কোটা দিতে হবে। 29 অনুচ্ছেদে আরেকটা কথা আছে, সরকারি চাকরিতে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। এটি ছিল 72 সালের সংবিধান, এবং 72 সালের সংবিধানের 29-এর 3 ধারায় বলা ছিল, অনগ্রসর অংশের জন্য চাকরিতে বিশেষ কোটা অনুমোদনের ক্ষেত্রে অঞ্চল, অনগ্রসর অঞ্চলের জন্য গ্রহণযোগ্য নয়। অর্থাৎ জেলা কোটাটা কিন্তু 72-এর সংবিধানে ছিল না, জেলা কোটাটাকে পরবর্তীতে আনা হলো। এই কথাগুলো আমি কেন বললাম? আচ্ছা, আপনি মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার করেন, কোনো সমস্যা নাই,
আমি তো বারবারই বলছি, আপনি তাদের জন্য পদক দেন, আমাদের রাষ্ট্রীয় পদক আছে, এই দেন, এগুলো দেন, আমাদের যাবতীয় সুযোগ সুবিধা আছে, সেটা সে ডিজার্ভ করে, সে তাকে এটা দিতেই হবে। কিন্তু আপনি যখন হুম। চাকরি দেওয়ার কথাটা বলছেন, সেক্ষেত্রে আমাকে বলেন তো, আপনি কোনো একজন অনগ্রসর মুক্তিযোদ্ধা যদি থাকে, তাকে যদি চাকরি দেন, আমি আপনাকে মানে হেডস অফ দিব, রাষ্ট্র এটা সে ডিমান্ড করে। এখন মনে করেন আকবর আলী খান একজন বিজ্ঞ ইতিহাসবিদ ছিলেন, উনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন, উনি কি অনগ্রসর? আচ্ছা, এরকম কত শত মুক্তিযোদ্ধাদের নাম নেওয়া যাবে, তাদের সকলকে কি আপনি অনগ্রসর বলবেন? পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আমি আপনাকে একটা কথা বলি, আপনি জানেন যে আমার পিএইচডি তা হিজড়া জনগোষ্ঠীর উপরে। মাস্টার রনি নামে একজন হিজড়া আছেন, উনি জিয়াউর রহমান সেক্টর কমান্ডারের আন্ডারে মুক্তিযুদ্ধ করেছেন, ওনাকে কোনো রাষ্ট্রীয় সম্মান দিলেন না কেন? ওনাকে কেন হিজড়া বৃত্তি করে জীবন নির্বাহ করা লাগলো? উনি তো প্রকৃত অর্থে অনগ্রসর একজন মুক্তিযোদ্ধা। কি দিয়েছে রাষ্ট্র তাকে? আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আপনি কেন জানেন, উনি আমাকে কি উত্তর দিয়েছেন জানেন? উনি আমাকে উত্তর দিয়েছেন, আপা আমি তো জিয়াউর রহমানের সাথে, আমার সেক্টর কমান্ডার তো জিয়াউর রহমান ছিলেন, আমি যখনই এটা বলবো তখন আমার আর হবে না। তাহলে আপনি কি করেন? আপনার মুক্তিযোদ্ধার সংখ্যা আজকে একরকম হয়, কালকে আরেক রকম হয়, পরশুদিন আরেক রকম হয়, এটা আপনি কি করেন? মুক্তিযোদ্ধা কিভাবে প্রতিদিন গজায়? হুম। মুক্তিযোদ্ধাদের সম্মান নাই, মুক্তিযোদ্ধাদের রেসপেক্ট নাই, মুক্তিযোদ্ধাদের অবদান নাই, আপনি রেসপেক্ট দেন তাদেরকে। আমার কয়জন মুক্তিযোদ্ধা ছিল, সেই মুক্তিযোদ্ধাদের আমাদের মানে ভিত্তি, মানে আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেখানেই তো ই করার কথা ছিল, রাষ্ট্রের কোটি কোটি টাকা এত সার্ভে, সেখানে কি এটা কনফার্ম হওয়ার কথা ছিল না? আমি তো এটাই জানি না। আরেকটা কথা বলি, কিছু মনে করবেন না, রেসিজম বলে একটা কথা আছে, হ্যাঁ, বর্ণবাদ ইংরেজিতে বলে, অর্থাৎ আপনার জন্মের উপরে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। আমি যখন জন্ম নিয়েছি বা আপনি যখন জন্ম নিয়েছেন, আমি বাংলাদেশে জন্ম নিব, কার ঘরে জন্ম নিব, কোন ঘরে জন্ম নিব, সেটা কিন্তু আমি আপনি চুজ করি না, আমি আপনি জন্ম নেই। তো সেক্ষেত্রে আপনি যখন একজন মানুষ জন্ম নেওয়ার পর অমুকের সন্তান তমুকের সন্তান বলেন, আল্লাহর হস্তে মেহেরবানি করে এগুলো বলা বন্ধ করেন। কারণ আপনি আপনার জন্মটা নির্ধারণ করে আসেন, এটা আপনার কপাল কিসমত, আপনি শুকরিয়া আদায় করেন। তো সেটা ভালো কথা। এখন আপনি নাতি পুতি এদেরকে যদি দিতে চান মুক্তিযোদ্ধার কোটা, যদি কেউ অনগ্রসর হয়ে থাকে, আমি আবারও বলছি, এবং যদি মনে করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তার পরিবার, কেন বাংলাদেশের একজন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, তিনি মনে করেন ভিক্ষা করছেন, তার ছেলে পেলেরা খেতে পারছে না, তারা যদি এখন একটা চাকরি করতে চায়, তাহলে আপনি তাকে কোটা দিবেন না কেন? এটা তো কোনো যুক্তি হতে পারে না। কিন্তু আপনাকে আগে পরিষ্কার করতে হবে, আসলে কি আপনি তাকে ওই কোটা দেন? কারণ আমি আবারও বলছি, এটা মেধাবী ও অমেধাবীর আন্দোলন না, এটা হচ্ছে চাকরি পাওয়ার আন্দোলন, সরকারি চাকরি পাওয়ার আন্দোলন। সরকারি চাকরি মানে হচ্ছে আরো কিছু, বাকিটা অন্য অন্য দিন আপনারা বুঝে নেন। আপনি প্রতিবন্ধীদের কোটা দিবেন না, কেন দিবেন না? যিনি হুম। প্রতিবন্ধী তিনি মেধাবী হতে পারেন না, তো তার সেই কোটা আপনি তুলে দিবেন? এটা কোনো যুক্তি হতে পারে? আচ্ছা, নারী কোটা, আচ্ছা আমি একটা কথা বলি, এখানেও আমার প্রশ্ন আছে। সংসদে সংরক্ষিত মহিলা আসন, সংসদে সংরক্ষিত মহিলা আসন আপনি কোটা রেখেছেন, যে নারী পিছিয়ে পড়া অগ্রসর, তাদের তাদের জন্য তো আপনার কোটা না, তাদের বক্তব্য দেওয়ার জন্য কোটা। তারানা হালিম কি অনগ্রসর কোন নারীদেরকে রিপ্রেজেন্ট করেন? উনি কেন সংরক্ষিত মহিলা আসনের কোটা নিয়ে নিয়ে সংসদ সাংসদ হন? সুবর্ণা মুস্তফা কি অনগ্রসর নারী? উনি কেন সংরক্ষিত মহিলা আসনের কোটা নিয়ে সংসদে আলাপ করেন? আমাকে একটু বলতে পারেন? কাজেই আলাপ এখানে না, যে কোটা আছে, আরে আপনি তো যে কোটা যাদের পক্ষে দিচ্ছেন, আপনি তো সেখানেও তাদের সাথে অন্যায় করছেন। তো অন্যায় তো আপনার প্রত্যেকটা জায়গায় আছে, তাহলে আলাপ ওখানে করেন। কারণ আপনি যখন কোটার কথা বলবেন, 30%, একটা রাষ্ট্রের 55% নাগরিক কিভাবে কোটার অংশ হতে পারে? চাকরির ক্ষেত্রে 55% কিভাবে কোটা হতে পারে? আপনি কোটার যদি ভাগটা দেখেন, কোটার যে ভাগটা আছে, সেই ভাগের ক্ষেত্রে আপনার কি বলা আছে, 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% জেলা কোটা, 10% নারী কোটা, 5% হচ্ছে আদিবাসী কোটা, আর 1% হচ্ছে প্রতিবন্ধী কোটা। কি ব্যাপারটা কি? এটা কোন ধরনের মানে আপনার ভেরিয়েশন হলো? অঞ্চলে যান আপনি, হাওর অঞ্চলে যে বসবাস করে, সেখানে শিশু স্কুলে যেতে পারে না, পানির মধ্যে সেই করে যায়, অবশ্যই সেই অঞ্চলে আলাদা গুরুত্ব আছে। কিন্তু
যখন চাকরি পাই, সারা বছর আমি থাকি ঢাকা শহরে, আমার সাথে হুম। আমার হাওর অঞ্চলের কোনো যোগাযোগ নাই। আজকে আমার জেলা ওখানে হয়েছে দেখে আমি এখন ওই কোটায় দাঁড়ায় গেলাম। কাজেই আপনি কোটা রিফরমেশনের কথা যখন বলেন, হুম। কোটার পার্সেন্টেন্সের চেয়েও খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই কোটার অ্যাকিউরেসি। আপনি তো কোটার অ্যাকিউরেসি ঠিক করতে পারছেন না। 30% মুক্তিযোদ্ধা, আপনি খালি এইটুকু আমাকে বলেন বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা আছে কয়জন? এটা লিস্টটা বের করতে পারে না কেন? ফিক্স করেন। যুদ্ধ তো বারবার হচ্ছে না, তাহলে এইটা লিস্ট আগে বের করেন। তারপরে দেখেন তো মোট জনসংখ্যার কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা আছে, তাহলেই তো আপনার জুজুর বিড়াল বের হয়ে যাবে যে ঘটনাটা কি ঘটছে। কাজে আপনি মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা দিবেন কি দিবেন না, এবং তাদের একদমই দিবেন না, আমি এটার মোটেও পক্ষপাতী না। অফকোর্স সেখানে আপনাকে দিতে হবে, কারণ আমার পিছিয়ে পড়া আন্ডার প্রিভিলেজ যে যদি উনি কেউ থেকে থাকেন সেটা সে ডিজার্ভ করে, আমি কেন তাকে দিব না? আমার ট্রান্সপারেন্সিটাকে খুব বেশি আপনি গুরুত্ব দিতে চাচ্ছেন। ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, আপনাকে ধন্যবাদ।